নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের আরো একবার স্বাগত জানাই। চলে এসেছি আজকে ফুটবলের অনেক খবর নিয়ে। কোপা আমেরিকা থেকে ইউরো কাপ, আর ইউরো কাপ থেকে কলকাতা ফুটবল লিগ, তার সাথে ভারতীয় ফুটবলের দল বদল তো আছে। তো সব খবর তোমরা জানবে। তার আগে বলবো, আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব রকম নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো আজকে প্রথমেই একটু শুনে নিই বা দেখে নিই কোপা আমেরিকার খবর। আর কোপা আমেরিকায় আজ মধ্যরাতে কিন্তু খেলা ছিল ইউএসএ এবং পানামার। সেই ম্যাচে কিন্তু পানামা অঘটন ঘটিয়ে দিয়েছে, ইউএসএ কে তাদের ঘরের মাঠে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। আর আজকে ভোরবেলা যে ম্যাচটা ছিল সেটা হচ্ছে বলিভিয়ার সাথে উরুগুয়ে। উরুগুয়ে কিন্তু একতরফা ফুটবল খেলে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে 5-0 গোলে। তো এই গ্রুপে কিন্তু জমজমাট হয়ে গেছে। উরুগুয়ে 2টো ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে কিন্তু লিগের টপে অবস্থান করছে। আর ইউএসএ কিন্তু হেরে গিয়ে 2 ম্যাচে 3 পয়েন্ট হয়ে গেছে। মানে এই গ্রুপে কে রানার্স হবে সেটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে চলবে আগামী দিনে। তো নেক্সট ম্যাচে ডিসিশন হবে কোন দল বেস্ট রানার্স হয়ে রাউন্ড অফ 8-এ যাবে বা কোয়ার্টার ফাইনালে যাবে। বিকাল ভোর 3:30তে কিন্তু কলম্বিয়া মুখোমুখি হচ্ছে কোস্টারিকার। আর ব্রাজিল কিন্তু ভোর 4:30টার সময় খেলতে নামছে। আর ব্রাজিলের সামনে কালকে প্যারাগুয়ে। ব্রাজিলের কাছে কালকে ডু অর ডাই ম্যাচ, ব্রাজিলকে কালকে জিততেই হবে এই ম্যাচে। আর কালকে কিন্তু ব্রাজিলের মিডফিল্ড লাইনকে আরো বেশি সচল থাকতে হবে। আর স্ট্রাইকারদেরকে কালকে গোল করতেই হবে। ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগোরা কিন্তু প্রচুর গোল মিস করেছে। আর তার সাথে কিন্তু নতুন যে ফুটবলার, যুব ফুটবলার 17 বছরের এনরিকেকেও দায়িত্ব নিতে হবে। তো যাই হোক, কালকে ব্রাজিলের কাছে জেতা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ভোর 6:30টার সময় ব্রাজিলকে কালকে কিন্তু নামছে। আর ব্রাজিলকে এই ম্যাচ জিততেই হবে। আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপের নকআউট স্টেজ, রাউন্ড অফ 16। তো সেখানে কিন্তু মুখোমুখি হচ্ছে রাত্রি 9:30টার সময় ইটালির সামনে সুইজারল্যান্ড। আর রাত্রি 12:30টার সময় জার্মানি কিন্তু মুখোমুখি হচ্ছে ডেনমার্কের। এই খেলাগুলো দেখতে কিন্তু একদম মিস করো না। কাল থেকে যেহেতু নকআউট, তো একটা হাড্ডাহাড্ডি ইউরো কাপের ম্যাচ কিন্তু কালকে শনিবারের নাইট সেটা কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। এবার একটু সিএফএল এর খবর আসি যাক। আর সিএফএল এ কিন্তু আগামীকাল ম্যাচ আছে, অনেকগুলো ম্যাচ। তো সিএফএল প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো কালকে কার কার সাথে খেলা আছে সেটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। কালকে কিন্তু পুলিশ এসি খেলতে নামছে ভবানীপুর ক্লাবের সাথে। ম্যাচটি হবে বঙ্কিমজলি স্টেডিয়াম, যেটা নৈহাটিতে। ইস্টার্নডেল কিন্তু মুখোমুখি হচ্ছে ক্যালকাটা পুলিশ ক্লাবের সাথে, সেটা চুচুড়া স্টেডিয়ামে খেলা হবে। রেলওয়ে এফসি কিন্তু খেলবে কালীঘাট স্পোর্টস লাভার্সের সাথে, সেটা কিন্তু কল্যাণী স্টেডিয়ামে খেলা হবে। আর জর্জ টেলিগ্রাফ মুখোমুখি হচ্ছে পিয়ারলেস এর সাথে। একটা ভালো ম্যাচ আছে জর্জ টেলিগ্রাফ পিয়ারলেস এর সাথে, সেই ম্যাচটা কিন্তু কামালগাজিতে হবে। আর আরেকটা লাস্ট ম্যাচ আছে সেটা হচ্ছে ক্যালকাটা কাস্টমস ক্লাব রেনবোর সাথে উলবেড়িয়া স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচটা। আর এই সব ম্যাচ কিন্তু তোমরা দেখতে পাবে আইএফ এর যে ফেসবুক পেজ আছে, সেখানে আইএফ এর ফেসবুক পেজে গিয়ে তোমরা কিন্তু এই ম্যাচ লাইভ দেখতে পাবে। এবার একটু দল বদলের খবর আসে যাক। আর দল বদলের খবরে কিন্তু এফসি গোয়া থেকে রেনিয়ার ফার্নান্ডেজ কিন্তু উড়িষ্যা এফসিতে সাইন করছে। এবং তার সাথে উড়িষ্যা এফসির ডিল কিন্তু হতে চলেছে 3 বছরে, মানে 2027 সাল অবধি উড়িষ্যা এফসিতে থাকবে রেনিয়ার ফার্নান্ডেজ। অপরদিকে কেরালা ব্লাস্টার্স কিন্তু কথাবার্তা শুরু করেছে ইরানিয়ান স্ট্রাইকার আলী আলিপুরের সাথে। আলী আলিপুর কিন্তু ইরানের জাতীয় দলেও ফুটবল খেলেছে, একজন দুর্দান্ত স্ট্রাইকার। এশিয়া স্তরে তার যথেষ্ট নাম ডাকেছে, ইউরোপেও ফুটবল খেলেছে এবং এই মুহূর্তে তিনি কিন্তু খেলছে গিল ভেসেন্তে ক্লাবে। তো এখন দেখা যাক গিল ভেসেন্তে ক্লাব থেকে আলী আলিপুরকে নিজেদের দলে কেরালা ব্লাস্টার্স নিয়ে আসতে পারে কিনা। আর আলী আলিপুরের মতন প্লেয়ারকে যদি কেরালা ব্লাস্টার্স নিয়ে আসে তাহলে কিন্তু একটা দুর্দান্ত সাইনিং হতে চলেছে কেরালা ব্লাস্টার্সের জন্য। এইবারে যাকে নিয়ে কালকে থেকে একটা হইচই চলছিল, তোমরা জানো আমি একটা পোস্ট করেছিলাম কালকে, যেখানে নাকি বলেছিলাম যে ছাংতে কলকাতায় এসছে, কলকাতায় তাকে নিয়ে একটা রহস্যময় দিন চলছে। তো আমি কালকেই বলেছিলাম ছাংতে কিন্তু মোহনবাগানের সই করছে না। সে এসেছিল তার পার্সোনাল কাজে, সাথে ছিল উড়িষ্যার ফুটবলার জেরি, যেখানে ভারতের জাতীয় দলের ফুটবলারদেরকে নিয়ে একটা ফটোশ্যুট চলছিল। তারপরে তার আজকে গোয়ায় চলে যাওয়ার কথা ছিল এবং সেখানে এফপিএ, যেটা নাকি ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের যেই প্রোগ্রাম আছে, তো এফপিএর সেই প্রোগ্রামে তার জয়েন করার কথা। ফুটবলারদেরকে নিয়ে একটা বাৎসরিক প্রোগ্রাম করে, তো সেখানে তার জয়েন করার কথা ছিল এবং সেটাই হয়েছে। এবং মুম্বাই সিটি এফসি আরও 3 বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে ছাংতের সাথে। ছাংতে 2027 অবধি মুম্বাই সিটি এফসিতে থাকছে, সেটা আমি গতকাল বলেছিলাম। আজকে কিন্তু এটা চূড়ান্ত রূপ আমরা দেখে নিলাম যে
ছাংতে 2027 সাল অবধি মুম্বাই সিটি এফসিতেই থাকছে। মোহনবাগানে আসার তার কোনো সম্ভাবনা নেই। মোহনবাগান কিন্তু ছাংতেকে নিতে পারলো না। ছাংতে মুম্বাই সিটি এফসিতে 2027 সাল পর্যন্ত থাকছে। মোহনবাগানের খবর আছে, মোহনবাগানের কিন্তু কনফার্ম করে নিয়েছে অ্যালবার্টো রড্রিগেজকে। পার্সিবা ডামডুং ক্লাবের এই ফুটবলার ইন্দোনেশিয়ায় খেলছে। স্প্যানিশ ফুটবলারকে আমি বলেছিলাম গতকালই যে এই ফুটবলারের ব্যাপারটা কনফার্ম হয়ে গেছে। কিন্তু মোহনবাগান যাকে নিয়ে গতকাল একটা রিউমার বেরিয়েছিল, সেই ড্যানি বাথকে কিন্তু মোহনবাগান পাচ্ছে না। ড্যানি বাথ আসছে না ভারতে। ড্যানি বাথ এই মুহূর্তে কিন্তু ইংল্যান্ডেই ফুটবল খেলবে। ড্যানি বাথের কিন্তু ফুটবল হিস্ট্রি অনেক বড়। ড্যানি বাথ এর আগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সের মতন ক্লাবে ছিল, তারপরে কোলচেস্টার সিটি, সেখান থেকে কিন্তু তিনি একাধিক ইংলিশ লিগের ক্লাবে খেলেছে। মিডলসব্রাতে খেলেছে, স্ট্রোক সিটিতে খেলেছে, সান্ডারল্যান্ডে খেলেছে, নরউইচ সিটির মতন ক্লাবে খেলেছে। তো এই মাপের একজন ফুটবলার, 33 বছর বয়স এই মুহূর্তে, তাকে নিয়ে কিন্তু একটা গুঞ্জন শুরু হয়ে গেছিল তিনি মোহনবাগানে আসছে। কিন্তু কনফার্ম হয়ে গেছে, গতকাল থেকে এটা কনফার্ম হয়ে গেছে যে তিনি কিন্তু মোহনবাগানে আসছে না। মোহনবাগান ড্যানি বাথকে পাচ্ছে না, তার বদলি হিসাবে অন্য একজন সেন্টার ব্যাকের খোঁজে মোহনবাগান আছে। অপরদিকে মোহনবাগান কিন্তু আজকে গুড বাই জানিয়ে দিল তাদের গত বছরের দলে 3 ফুটবলারকে। তাদের মধ্যে একজন হচ্ছে ব্র্যান্ডন হ্যামিল, আরেকজন হচ্ছে জনি কাউকো, আরেকজন হচ্ছে তাদের এই ডিফেন্ডার হেক্টর ইউয়েস্তে। আজকে কিন্তু মোহনবাগান অফিসিয়ালি তাদেরকে গুড বাই জানিয়ে দিল। এবার একটু ইস্টবেঙ্গলের খবরে আসে যাক। আর ইস্টবেঙ্গলের কিন্তু 4 জন ফুটবলার রিজার্ভ দলে, তারা কিন্তু অনূর্ধ্ব 20 জাতীয় দলে কিন্তু ডাক পেয়েছে সাব কাপের জন্য। আর এই 4 জন ফুটবলার হলেন ভানলাল পেকা গুয়েতে, গুনরাজ সিং গ্রেওয়াল, মনবীর বাসুমাতারি এবং লিঙ্কি মিতেই। এই 4 জন ফুটবলারকে কিন্তু অনূর্ধ্ব 20 সাব কাপে জাতীয় দলে কিন্তু ডাক পেয়েছে। অপরদিকে কিন্তু হীরা মন্ডলের সাথে ইস্টবেঙ্গল 3 মাসের কন্ট্রাক্ট করে নিল। এই লেফট ব্যাকের কিন্তু ক্লাব ছিল না, তাকে নর্থ ইস্ট ইউনাইটেড রিলিজ করে দিয়েছিল। তো হীরা মন্ডলকে কিন্তু আসন্ন সিএফএল ইস্টবেঙ্গলে খেলতে দেখা যাবে। আর সেখানে যদি সিএফএল এ হীরা মন্ডল পারফরমেন্স ভালো করে, তাহলে কিন্তু হীরা মন্ডলকে আসন্ন যে আইএসএল আছে, সেই আইএসএল টিমে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে নথিভুক্ত করা হবে। অপরদিকে আরো 2 বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল তাদের 2 ডিফেন্ডারের সাথে, রাকিব এবং তার সাথে নিশু কুমার। এই 2 ফুটবলারের সাথে 2026 অব্দি কিন্তু কন্ট্রাক্ট বাড়িয়ে নিল। অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু জিকসন সিং এর জন্য পুরোপুরি ঝাঁপিয়েছে। জিকসন সিংকে নিতে চাইছে ইস্টবেঙ্গল, একজন ভালো ভারতীয় মিডফিল্ডারের খোঁজে আছে। তো সেই জন্য জিকসন সিং এর জন্য ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু জিকসন সিং এর সাথে কেরালা ব্লাস্টার্সের 2025 অব্দি কন্ট্রাক্ট আছে, মানে আরো একটা বছরের কন্ট্রাক্ট। জিকসনকে নিতে গেলে ইস্টবেঙ্গলকে কিন্তু একটা বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। আর ট্রান্সফার ফি দিয়ে না নিতে পারলে কিন্তু ইস্টবেঙ্গলের উপায় নেই। তো সেই জন্য ইস্টবেঙ্গল কিন্তু ঝাঁপিয়েছে। তাছাড়া কিন্তু ইস্টবেঙ্গল ছাড়াও আরো 2টো আইএসএল এর দল জিকসনকে নেওয়ার দৌড়ে আছে। একটা দল হচ্ছে মুম্বাই সিটি এফসি, অপর একটি দল সেটা হচ্ছে ওড়িশা এফসি, তারাও জিকসনকে নিতে চাইছে। তো এখন দেখা যাক ইস্টবেঙ্গলের 2টো ক্লাবকে টপকে জিকসনকে আসন্ন মৌসুমের জন্য ইস্টবেঙ্গল টিমে আনতে পারে কিনা, সেটা কিন্তু আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তবেই জানা যাবে জিকসন ইস্টবেঙ্গলে আসছে কিনা। আজকের মতো খবর আপাতত এইটুকুনি। নতুন খবর নিয়ে আবার তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে। তো বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো।